হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আজকে কালীতত্ত্ব পার্ট 2 নিয়ে আজকে আপনার সঙ্গে আলোচনা করব। তো প্রথমত সবার থেকে জিজ্ঞেস করছি যে সবার পুজো ভালো কেটেছে কি কাটেনি? ফার্স্ট অফ অল, হ্যাঁ, অনেকজনের পুজো ভালো কেটেছে, অনেকজনের পুজো খারাপও কেটেছে, যে যেমন বলবেন। যাই হোক, এবার এবার শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানালাম আগে থেকে অ্যাডভান্স, পরে গিয়ে জানাচ্ছি। কারণ অলরেডি দশমী, বিজয়া দশমী পার হয়ে গেছে, তাও আমি বলছি ব্যাপারটা নিয়ে। তো আজকে আমাদের মেন টপিক কালীতত্ত্ব পার্ট 2। তো কালীতত্ত্ব পার্ট টু নিয়ে আপনাদের সঙ্গে আজকে আলোচনা করতে চলেছি। আর দ্বিতীয়ত, যারা আমার ফার্স্ট ভিডিওটা দেখেননি তারা আমার কালীতত্ত্ব সম্বন্ধে বুঝতে পারবেন না, তাই ফার্স্ট ভিডিওটা দেখার পর সেকেন্ড ভিডিওটা আপনারা দেখবেন। ওকে, দাঁড়ান 2 মিনিট। তো ফার্স্ট ভিডিওটা যারা ওয়াচ করেছেন তারা সেকেন্ড ভিডিওটাও বুঝতে পারবেন। তো আগের দিন লাস্ট আমরা আলোচনা করেছিলাম যে শিবের ভঙ্গিমা নিয়ে আর শিবের রূপ ভেদ নিয়ে। আজকে কালীতত্ত্ব পার্ট 2-তে আমরা আলোচনা করব দক্ষিণাকালীর কয়েকটা গোপন তথ্যের মধ্যে কালীতত্ত্বের পার্ট 2-তে, বা দক্ষিণাকালী গোপন তথ্য বা কালীতত্ত্বের পার্ট 2-তে আমরা আজকে আলোচনা করতে চলেছি। যেটা হচ্ছে যে শিব যে শুয়ে থাকে, শিবের দেহে কোন কোন জিনিসটা আপনার শাস্ত্র মতে হওয়া উচিত উচিত না, অথবা মায়ের মধ্যে কোন কোন বৈশিষ্ট্য থাকা উচিত কি উচিত না যদি আপনারা পুজো করছেন। ঠিক আছে, আমি হাতের ভঙ্গিমা সম্বন্ধে আগের দিন মনে হয় বলেছিলাম, হাতের ভঙ্গিমা, এবং দ্বিতীয়ত বলেছিলাম আগের দিন ভঙ্গিমা সম্বন্ধে এবং হাতের সম্বন্ধে আপনাকে যথেষ্টভাবে আপনাকে জানিয়েছি, এবং আর সাপ সম্বন্ধেও আপনাকে জানিয়েছি। তাও আমি আরেকবার সাপ সম্বন্ধে আপনাকে বলে দিচ্ছি। ঠিক আছে, শিবের সাপের ডেফিনিশন অনুসারে, শিবের দ্বিতীয়ত তন্ত্র শাস্ত্র এবং বিভিন্ন মত অনুসারে শিবের মূলত দুটো সাপ হওয়া উচিত নয়। তন্ত্রশাস্ত্র এবং বিভিন্ন রকম তান্ত্রিকদের মত অনুসারে শিবের মূলত 3টে বা বিজোড় সাপের নিয়ম আছে, যেটা বিভিন্ন শাস্ত্রবিদরা আর বিভিন্ন রকম শাস্ত্র নিয়ে যারা আলোচনা করেন তারা বলেন যে কালী মূর্তি তৈরির সময় 3টে সাপ করা করে। এবার কিছু কিছু সময় আমরা দেখি যে আমাদের আশেপাশে যারা নতুন পুজো করছেন তারা কি করে, যে বলে কি না আমার শিবের দুখানাই সাপ চাই, দুখানাই সাপ চায়, আমার ওর ছাড়া চায় না। এবার ওটা ওরা অজান্তে করে অথবা ওরা না বুঝে করে, কারণ কি ওরা শাস্ত্রের জ্ঞানটা জানেন না বা শাস্ত্র মতটা ওরা জানেন না যে শিবের কখনো সাপ করতে হয়। তো যারা শাস্ত্র জানেন তারা বিজোরের, তো এক কথায় আপনারা সাপ করলে বিজোরই করবেন। এক কথায় সাপ করলে মূলত আপনারা বিজোরই করবেন, ওর থেকে বেশি আপনারা সাপ করবেন না। বিজোড় অথবা যার মধ্যে 3টে পড়ে, 5টা পড়ে, 9টাও পড়ে, মাঝে মাঝে 9টাও করে অনেকজন, 5টা, 8টাও করে, 9টা না ভুল বলে গেছি, 10টাও করে। তো বিজোড়ের মতো হয়, কিন্তু 10টা অবধি এখনো পর্যন্ত কেউ যায়নি। তারপরে হলো সাপের কনসেপ্ট তো আমরা পাচ্ছি। দ্বিতীয়ত হচ্ছে বাড়িতে আপনাদের কোন কালী পুজো করা উচিত, মানে কি বর্ণের কালী পুজো করা উচিত। বাড়িতে অনেকজন দক্ষিণা কালী পুজো করেন। যাই হোক, দক্ষিণা কালী পুজো করছেন যারা, তাদের ব্যাপার না, যারা করতে চাইছেন তাদের ক্ষেত্রে বলছি। বাড়িতে অনেকজন দক্ষিণা কালী পুজো করছেন, তো পুজো করছেন না, সরি, করতে চাইছেন। তো দক্ষিণা কালীর মধ্যে আপনাদের কোন কালী বেটার হবে, শ্যামা কালী অথবা কৃষ্ণ কালী, মানে কালো কালী যেটাকে আমরা বলি, কালো কালী বা ডাকাত কালী, যেটা আমরা অনেকজন অনেকজন বলে ডাকাত কালী, ওটা এক কথায় কৃষ্ণ কালী, ওনার আসল নাম হচ্ছে কৃষ্ণ কালী, অনেকজন কালো কালী বলে। যাই হোক, তো সেটা আপনার মনের ভক্তির ওপর নির্ভর করে যে আপনি কীরকম মতে মাকে ভালোবাসেন বা কীরকম মতে মায়ের রূপটাকে দেখতে চান, কারণ কি এক একজন সাধক এক এক রকমভাবে মাকে দেখেছেন আর চেয়েছেন। ঠিক আছে, বামা খাবা যেমন দেখেছেন, বামা খাবার গল্প আপনি জানেনই, কৃষ্ণানন্দ আগমবাগীশের ব্যাপারে জানেন, যিনি প্রথম কালী মূর্তি আবিষ্কার করেছেন, তার কথা তিনি জানেনই। তারপরে আরও অনেক দেবদেবী যারা পূজা করে, যে আত্মারাম আছেন, যেমন কি তিনি মাকে বগলামুখী রূপে তিনি দেখেছেন। আত্মারাম, শ্রী যিনি সঙ্গীত শিল্পী আত্মারাম, তিনি মাকে বগলামুখী রূপে দেখেছেন। ঠিক আছে, বগলামুখী রূপে তিনি মাকে পুজো করেছেন। সেরকমভাবেই দক্ষিণেশ্বর যেমন ব্রহ্মানন্দ, যেমন দক্ষিণ কালীঘাটের যেমন ব্রহ্মানন্দ
ব্রহ্মানন্দ আরও আরও যারা দুজন ছিলেন যারা মিলে কালীঘাট মূর্তি তৈরি করেছে, তো তারা মাকে দেখেছেন অর্ধাঙ্গ, মানে মানে সম্পূর্ণ নয়, মানে সম্পূর্ণ রূপে দেখেননি, মাকে দেখেছেন অর্ধরূপে, যে অর্ধরূপ মানে সম্পূর্ণ রূপ নয়, যেটা সে রূপে মাকে দেখেছেন। ঠিক আছে, তো এরকম অনেক ব্যাপার আছে। দ্বিতীয়ত হচ্ছে, এবার বাড়িতে কী বর্ণের পুজো করবেন সেটা তো বলেই দিলাম। সেটা আপনাকে বলেই দিলাম। এবার পালেদের কাছে গেলে আপনারা, ওরা জিজ্ঞেস করবে আপনারা কী রঙের কালী ঠাকুর পুজো করবেন। তো ফার্স্ট অফ অল পালেদের কাছে গেলে ওদের কাছে ওরা জিজ্ঞাসা করবে আপনারা কী রুম পুজো করবেন। তো আপনি বলবেন যে আমি কৃষ্ণ কালী করবো অথবা শ্যামা কালী করবো। ঠিক আছে, ওরা আপনাকে অত বলবেন না বা ডেফিনেশনস ওরা দেয় না বা কিচ্ছু বলবে না, যে জিজ্ঞেস করবে না যে আপনারা কী রঙের, মানে মানে রং না, কি আপনাদের শিবের কখনো সাপ থাকবে থাকবে না, কি থাকবে না, সেটা আপনাদের নিয়ত থেকে বলে দিতে হবে। ঠিক আছে, এবার প্রথমত আমি কিছু কিছু ভুল তথ্যের মুখোমুখি হয়েছি, যেখানে আমাকে সাপের বিষয়ে বলা হয়েছে যে 2খানা সাপ হলে বাড়ির বাইরে পুজো করতে হয়, তিনখানা সাপ হলে বাড়ির ভেতরে পুজো করতে হয়, এরকম অনেক ডেফিনেশনস আছে। তো এবার আমি ক্লিয়ার ছিলাম না, তো আপনাদের ক্লিয়ারভাবে বলে দিলাম। তারপরে গেল যেটা তো হলো, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার, সাপের ব্যাপারটা হলো। এবার শিবের কয়টা বৈশিষ্ট্য, অনেক ক্ষেত্রে শিবের পায়ে বেলপাতা থাকা উচিত, পায়ের পাতায়। আপনি দেখেছেন মনে হয়, বা আপনারা দেখেন, যারা পুজো করছেন তারা জানেন, যারা আদি দক্ষিণাকালীর রূপ যেটা পুজো করে, যেটা কৃষ্ণনন্দ আগম বাগেশ্বরী তৈরি, আর যেটা ওনার তন্ত্র মত অনুসারে, ওনার ওনার মত আর ওনার শাস্ত্র মত উনি দিয়েছেন, সে অনুসারে শিবের পায়ে কিন্তু বেলপাতা থাকবে। ঠিক আছে, পুরনো ডেফিনেশনস আর পুরনো তথ্য অনুসারে কৃষ্ণানন্দ আগমগীর যে মাতৃরূপের উল্লেখ করেছেন, সেই রূপটা আমাদের পশ্চিমবঙ্গে পূজিত হয়, যেটা আপনারা দেখে থাকেন। যারা ম্যাক্সিমাম ভিডিওটা কলকাতা থেকে দেখছেন তাদের ক্ষেত্রে বলি যে তারা সবাই দক্ষিণা কালী বলতে দক্ষিণেশ্বরী ভবতারিণীর মুখেই মানে মূর্তিটাকে তৈরি করে। বিশেষ করে কুমোরটুলির লোকেরা পুজো করে, মানে পুজো করে না, তৈরি করে। তৈরি করার পর সেটাকে আপনাদের কাছে আপনারা সেই রূপটা পুজো করেন, যাই হোক শ্যামা কালী হোক। কিন্তু এবার যারা নদিয়া থেকে বিলং করে তাদের ক্ষেত্রে আমি বলে রাখি যে নদিয়া থেকে যারা বিলং করছেন যারা, তাদের ক্ষেত্রে আপনারা বলে রাখি নদিয়া ভেতরে, তাদের ক্ষেত্রে তারা জানে যে কোন রূপটা মায়ের পুজো করা উচিত। মানে মায়ের আসল যে দক্ষিণাকালী রূপটা, সেটা অলসো পুজো হয় শান্তিপুরে আর নবদ্বীপে। আর যারা শাস্ত্র জানেন তারা তারা অনেকজন শান্তিপুর থেকে অর্ডার নিয়ে মূর্তি নিয়ে যান, যেখান থেকে আমি আছি, যাই হোক যেখানে আমি থাকি। তো গেল শিবের পায়ে বেলপাতা থাকা উচিত, যেটা খুব ইম্পর্ট্যান্ট। দ্বিতীয়ত হচ্ছে, ঠাকুরে কোনো ক্র্যাক থাকলে হবে না, কারণ আপনি অনেকবার দেখেছেন যে ফাটা ঠাকুর পুজো করবেন, ফাটা ঠাকুর পুজো করা উচিত না। এটা যে কোনো তত্ত্ব অনুসারে বলা হয় যে ফাটা ঠাকুর, বা যে কোনো শাস্ত্র তত্ত্ব অনুসারে বলে ফাটা ঠাকুর পুজো করা উচিত না, করবেন না। এটা খুবই খারাপ জিনিস। হ্যাঁ, এবার ঠাকুরের যে জয়েন্ট আছে বা গজ আছে, সেখানে মাঝে মাঝে ফাটা থাকতেই পারে, সেটা ব্যাপার না। যদি হাতের বা কোনো অঙ্গ যদি ফাটা থাকে, তাহলে সে অবস্থায় মাকে পুজো করবেন না। কারণ কি, এটা পুরোপুরি মানে মানে একটা খারাপ জিনিস। খারাপ জিনিস বলতে আপনার বাড়ির আর্থিক স্থিতির ওপরে আর আপনার বাড়ির পরিবেশের ওপরে একটা এফেক্ট ফেলে, যে মাকে আপনারা যে পুজো করছেন এই রূপে, সেটা পুজো করা উচিত না। তারপরে ভেঙে যাওয়া মূর্তি পুজো করছেন, এটা করবেন না, যেটা খুব খারাপ জিনিস। দ্বিতীয়ত হচ্ছে, মাকে কি ভোগ দেবেন, যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট। যারা পুজো করছেন নতুন, তাদের ক্ষেত্রে বলছি, এই জিনিসটা আপনারা অলসো ব্রাহ্মণের সঙ্গে আপনারা কনসাল্ট করে নেবেন, বা ব্রাহ্মণকে জিজ্ঞেস করে নেবেন। কারণ কি, এক একজনের বাড়িতে যেমন কি শ্যামাকালীর ক্ষেত্রে মায়ের ভোগ আলাদা হয়, যেটা ইম্পর্ট্যান্ট মেন কথা, যে শ্যামাকালীর ক্ষেত্রে মায়ের ভোগ আলাদা হয়। আর দ্বিতীয়ত হচ্ছে, দক্ষিণা কৃষ্ণকালীর ক্ষেত্রে মায়ের ভোগ কিন্তু আলাদা হয়, যেটা আপনাদের মনে রাখা উচিত। কারণ গৃহস্থ বাড়িতে শ্যামাকালী যারা পুজো করছেন, তাদের ক্ষেত্রে আমি অনেকবার দেখেছি, বা অনেক বাড়িতেও দেখেছি বা শুনেওছি অনেক শাস্ত্রের মতে, যে সেটা ভাজা ভোগ হয়। যেমন নর্মালি ভাজা ভোগ, যেমন লুচি, বড়া, যে কোনো রকমের বড়া গেল, তালের বড়া টড়া, যাই হোক লুচি গেল, ঠিক আছে।
তো এরকম। আর তার উপর দিয়ে গেছে মিষ্টি যায়, শুধু অনলি মিষ্টি, যেমন কি সুজি গেল, পায়েস গেল, আরও অনেক রকম মিষ্টি, কালাকাত টালাকাত যত রাজ্যের মিষ্টি, মিষ্টি আর ভাজা আইটেম যাবে শুধু অনলি। পটল ভাজা, ঝিঙে ভাজা, যেমন হয় বিভিন্ন রকম মানে ভাজা আইটেমগুলোকে আপনারা দেখে থাকবেন, ভাজা আইটেম সার্ভ করা হয় মায়ের কাছে, যেটা হয় শুধুমাত্র শ্যামাকালীর ক্ষেত্রে। আর কৃষ্ণকালীর ক্ষেত্রে, যেটা আমরা ডাকাতকালী যাকে যেহেতু বলে, তো ডাকাতকালীর ক্ষেত্রে আপনারা দেখবেন মাকে সবসময় সার্ভ করা হয় বা করতে হয় খিচুড়ি, ল্যাবড়া, ডাঁটা দিয়ে তৈরি এক ধরনের সবজি তরকারি। ল্যাবড়া শব্দটা যারা ফার্স্ট টাইম শুনছে তাদের ক্ষেত্রে আমি বলি মিক্সড ভেজিটেবলস দিয়ে তরকারি, যেমন কি মূলো ডাঁটা, মূলো, আরও অনেক রকম সবজি, শাক পাতা দিয়ে তৈরি এক ধরনের সবজি করা হয়, ঠিক আছে, সজনের ডাঁটা, ঠিক আছে, সজনের ডাঁটা অথবা অথবা বিভিন্ন রকম ডাঁটা দিয়ে করতে হয়, ঠিক আছে। তারপরে গেল শাক যায়, মায়ের কাছে শাকটা যাবেই মাস্ট, ভাজা শাক, ভাজা শাক গেল। তারপরে যাবে আলু ভাজা, ওটা নর্মালি শ্যামাকালীর ক্ষেত্রেও যায়, আবার কৃষ্ণকালীর ক্ষেত্রেও যাচ্ছে, ঠিক আছে। আলু ভাজা গেল, তার সঙ্গে যাবে খিচুড়ি, যেটা মেনলি খিচুড়িটা ভোগ, তো এই ভোগটা যায়। এবার অনেকজন প্রশ্ন করবে যে, তো অনেক জায়গায় শুনেছি কালীঘাটে দক্ষিণেশ্বরে শোল মাছ যেতে হয়, তো আমি এটাতেও আসছি ধীরে ধীরে। শোল মাছটা কেন দেওয়া হয়, কী করতে দেওয়া হয়? আপনারা যদি নর্মালি, এইগুলো তন্ত্র মতের পুজো হয় দক্ষিণেশ্বরে, কালীঘাটে বা বিভিন্ন জায়গায়, এগুলো কিছুটা তন্ত্র মতে পুজোর মধ্যে পড়ে। এবার অনেকজন বলবে কি বামা খাবার টাইমে এই হতো ওই হতো, মুভিজ দেখে কয়েকটা কথা বলবেন, কিন্তু বাস্তবে এটা না। মায়ের কাছে মাছ ভোগটা যাবেই যাবে, বিকজ এগুলো দশ মহাবিদ্যা, বিদ্যার এক একটা রূপ। আর এগুলো মোট 12টা তন্ত্র এলিমেন্টস দিয়ে পুজো হয় ইনাদের। ইনারা জাতামাতা মূর্তি নন, ইনারা খুব জাগ্রত আর খুব মানে স্পিরিচুয়ালিটি জিনিস, কারণ কি যেহেতু সতীর অঙ্গ পড়েছে কালীঘাটে এবং তারাপীঠে, দক্ষিণেশ্বরের কথা বাদ দিলাম, ইনাদের পুজোর বিধি অনুসারে ইনাদেরকে মানে তন্ত্র মতেই পুজো করতে হয়, যেগুলো শক্তিপীঠ। আর তন্ত্র মত অনুসারে মাছ ভোগটা মাস্ট দিতেই হবে, যার মধ্যে শোলটা মাছ, বিকজ আমিষ দিতে গেলে শোলটাই প্রথমে দিতে হয়। এবার ভাজা শোল অথবা পোড়া শোল, এবার এটা এক একটা মন্দিরে এক এক রকম থিওরিতে মাকে ভোগ দেন। তো তারাতন্ত্র অনুসারে কি ভোগ আছে, কালীঘাট তন্ত্র মত অনুসারে কি কি ভোগ আছে না আছে, সেগুলো সম্বন্ধে আমি অত জানি না, যেটা যেটা জানি না সেটা বলে দেবো, ঠিক আছে। তো ভোগ দিতেই হয় ওদের, বিশেষ করে শোল মাছটা দিতেই হবে। আমি বলছি, আমি যেহেতু শান্তিপুরে আছি, শান্তিপুরে আগমেশ্বরী মায়ের নাম অনেক যারা শুনেছেন তারা খুব পরিচিত, আর যারা শোনেননি তারা অপরিচিত। তো আগমেশ্বরী তলায় শোল মাছ পুড়িয়ে দেওয়া হয়, কিন্তু এই সম্বন্ধে আমি জানতাম না, আমি আজ থেকে 2 থেকে 3 বছর আগে জানতে পেরেছি। অনেকজন জানতোই না, আর জানেও না, এখনও অনেকজন জানে না। তো শোল মাছ দিতে হয়, কারণ কি আগমেশ্বরী মায়ের পুজো অলসো বিলং ফ্রম নবদ্বীপ আগমেশ্বরী মা। নবদ্বীপে যে আগমেশ্বরী মায়ের পুজোটা বর্তমানে হয়, তারই হুবরূপ হচ্ছে শান্তিপুর আগমেশ্বরী, যেটা পুজো শুরু করেছিলেন কৃষ্ণানন্দ আগমবাগীশের নাতনি, ঠিক আছে। তো এর হিস্ট্রিটা আমি অন্য একটা ভিডিওতে আপনাকে বলবো, ঠিক আছে। তো এটা অনেকটা তন্ত্র, মানে এটা যেহেতু পূজিত হন তন্ত্র মতেই, কিন্তু এটা তন্ত্রশাস্ত্র, শাক্ত মত আর বৈষ্ণব মত মিলিয়ে এটাকে পুজো করা হয়। আগমেশ্বরী মাকে বৈষ্ণব মত মিলিয়ে শান্তিরও পুজো করা হয়, কারণ কি এর মধ্যে বৈষ্ণবদের যোগদান আছে, অনেকটা বৈষ্ণবদের যোগদান আছে, তাই বৈষ্ণবরা কোনো ছোঁয়া ছাটার কাজ করেন না, কিন্তু পুজোটা তন্ত্রশাস্ত্র অনুসারেও হয় আর বৈষ্ণব মতেও হয়, ঠিক আছে। তন্ত্রশাস্ত্রের মতে হয় বলে এর মধ্যে মাছটা দেওয়া হয়, ঠিক আছে, শুধু শোল মাছটা। আর বাকি যত রাজ্যের ভোগ হয় সবই আপনারা যেরকম কৃষ্ণকালী যেমন বাড়িতে পুজো করেন সেরকমই মতে মানে মাকে ভোগ দেওয়া হয়, তো অলসো এরকমই হয়, এছাড়া কোনো ব্যাপার না। তো ভোগের ব্যাপারটা আপনাকে বললাম যে ভোগ কৃষ্ণকালীর ক্ষেত্রে কীরকম, শ্যামাকালীর ক্ষেত্রে কীরকম হয়, তাও আপনারা ব্রাহ্মণের সঙ্গে কনসাল্ট করে নেবেন অথবা আলোচনা করে নিতে পারেন। এটা এটা আপনার জন্য ভালো, যেহেতু আপনাদের পরিবার অনুসারে কীরকম দেওয়া উচিত, ঠিক আছে। আর ভোগের কিন্তু একটা মাপ আছে, ঠিক আছে, যেটা আমি আপনাকে বলে দিই। শাক্ত ভোগ আলাদা, বৈষ্ণব মত ভোগ আলাদা, শাক্ত বৈষ্ণব এই দুখানা ভোগ আলাদা, আরও অনেক ভাগ আছে এর মধ্যে। যদি আমরা গভীরে যাই তাহলে অনেক ভাগ আছে, তাই সাধারণ মানুষ এ সম্পর্কে জানেন না।
বা জানা উচিতও নয় অতিরিক্ত, ঠিক আছে? কারণ কি এগুলো অনেক ভেতরের ডিপের ব্যাপার। তো আমরা তো আমরা মুখস্থ করে উপর মানে আমরা সাধারণ মানুষ আমরা মুখস্থ করেছি, জেনেছি, আমরা এরকমভাবে পুজো করে আসছি, আমরা ভেতরটা জানি না যে কেন করা হয় না হয়। আর সে একটা আলাদা মাপ আছে, চালের মাপ অনুসারে আলাদা মাপ হয়, সেটা যাদের কাছে রান্না করাবেন তারা তারা আর সবসময় মানে ভোগ রান্না করবে একজন ব্রাহ্মণই। আপনার যতই বাড়িতে দীক্ষা থাকুক না কেন, মানে আপনি যতই কোনো দীক্ষা নিক না কেন, অনুকূল হোক বা যে কোনো শাক্ত মতে দীক্ষা নিন না কেন, বা যে কোনো দীক্ষা নিয়ে হন না কেন, আপনি ব্রাহ্মণ নন, সে কথা মাথায় রাখবেন। একজন ব্রাহ্মণ মহিলা ছাড়া বা একজন ব্রাহ্মণ ছাড়া কেউ মায়ের ভোগ রান্না করতে পারবে না, এটা শাস্ত্র নিয়ম। আর এটা ছাড়া কেউ পুজো করতে পারবে না, বা পুজো না মানে কেউ ভোগটা রান্না করতেই পারবে না, তাই ওদেরকে দিয়ে করাবে রান্নাটা, ঠিক আছে? ভোগের ব্যাপার। এবার আর একটা বিষয় আপনাদের কাছে আসি, যেটা মানে খুব বড়, মানে বড় না, ছোটই বিষয়। ভোগ গেল, আপনাকে বললাম শিবের পায়ের কথা বলেছি যে হয়, ঠিক আছে? এবার আসি আর একটা তথ্যে, হাতের ভঙ্গিমা, যেটা খুব ইম্পর্ট্যান্ট। আশীর্বাদের হাত, যেটা মনে হয় যাকে বলে অভয় মুদ্রা, যেটা আমার যতটা মনে আছে অভয় মুদ্রা বলে। আপনারা দেখবেন যে মায়ের হাত মাঝে মাঝে অর্ধ বন্ধ অবস্থায় থাকে, ঠিক আছে? অর্ধ বন্ধ অবস্থায় থাকে। আমি এর সম্বন্ধে মোট 2 থেকে 3 খানা তথ্য আমি পেয়েছি। তো আপনারা দেখবেন যে মায়ের হাত অর্ধ বন্ধ অবস্থায় থাকে এরকম। অনেকজনের হাত স্ট্রেট, অনেকটা মূর্তি এরকম থাকে। এবার এগুলো দেখে কিন্তু আপনারা ভাববেন যে এগুলো সাধারণ জিনিস। এগুলো কদাপি সাধারণ জিনিস নয়। এগুলো খুব ইম্পর্ট্যান্ট জিনিসের মধ্যে পড়ে। মায়ের পুরো দেহ যেটা আছে, পুরো দেহটাই একটা তন্ত্র ছক অনুসারে তৈরি। মায়ের মূর্তিটাই পুরোটা তন্ত্র ছক অনুসারে তৈরি, আর সেটা আগমবাগীশ নিজের ডেফিনেশনস অনুসারে, নিজের তথ্য অনুসারে তিনি প্রমাণ করেছেন। উনি মাকে বিভিন্ন তথ্য, যেমন কি একটা বিল্ডিংস তৈরি করতে হয়, কোনো কনস্ট্রাকশন তৈরি করতে হলে যেমন কি ম্যাপ বানাতে হয় না আমাদের, কোনো বিল্ডিং তৈরি করতে গেলে কতটা সিমেন্ট যাবে, কতটা কী যাবে, আমি বলছি যাই হোক। তো এরকমভাবেই মায়ের মূর্তিকেও সেরকম একটা ছক অনুসারে বানানো, প্ল্যানিংয়ে তন্ত্রের ছক অনুসারে বানানো হয়েছে। ফলে মায়ের রূপে কোনো উল্টোপাল্টা আচার বিচার করা যাবে না, যেটা এখনকার দিনে অনেক ক্লাবের পুজোতে করা হয়, ঠিক আছে? কলকাতার সাইডে অনেক ক্লাবের পুজো আমি দেখেছি, যারা কালী পুজোর দিন এমন মানে ভাবে মাকে পুজো করেন, যেটা করা উচিত নয়, তাও করছে। শাস্ত্র বিরোধী কাজকর্ম করে, ঠিক আছে? অর্ধ বন্ধ হাত, যেটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে এটা শক্তিকে শক্তিকে রেফারেন্স করে, কিন্তু তন্ত্রমতে এই জিনিসটা শক্তি তন্ত্র নয়। ফলে এটা আপনারা করতেও পারেন, নাও করতে পারেন, এটা আপনাদের ডিসিশনের উপর নির্ভর করে। এতে বাধ্যবাধকতা কিছু নেই, ঠিক আছে? কারণ কি আপনি যা চাইবেন তাই মতো মাকে পুজো করতে পারেন, কিন্তু একদম শাস্ত্রের বিপক্ষে গিয়ে একদম না, যেটা আপনাকে আমি অ্যাডভাইস করব। একদম স্বাস্থ্যের বিপক্ষে গিয়ে পুজো করবেন না। তো অর্ধবন্ধ অবস্থায় আপনি মাকে অর্ধবন্ধ হাতে যে মুভমেন্ট আছে, এই অবস্থায় মাকে পুজো করতে পারেন, ঠিক আছে? এবার আর একটা মেন বিষয় যেটা আমি আসি, সেটা হচ্ছে অন্তিম বিষয়। আজকের সবচেয়ে বড় টপিক হচ্ছে অন্তিম বিষয়, সেটা হচ্ছে কারুকার্য। তা কারুকার্যটা দেহ কারুকার্য, মানে দেহে আপনারা মাঝে মাঝে দেখেছেন যে দেহের বুকের ওপরে চিত্রাঙ্কন করা থাকে মায়ের বুকের ওপরে চিত্রাঙ্কন, হাতের বাজুতে চিত্রাঙ্কন, হাতের তালুতে চিত্রাঙ্কন, আশীর্বাদের হাতে। তো ভাবেন পায়ের জাঙে চিত্রাঙ্কন থাকে, ঠিক আছে? তো আপনারা কি ভাবেন কি না এমনি চিত্রাঙ্কন করছে, মুখের ওপরে চিত্রাঙ্কন থাকে, মুখের এগুলোতে পালেরা যেগুলো করে না, ওরা মুখস্থ বিদ্যায় করে। মুখস্থ বিদ্যা বলতে কিরকম, যে ওরা বংশগত করে আসছে, ওরা সেটা দেখে দেখে ওরা কপি করছে, কিন্তু ওরা জানে না কেন করছে। কিন্তু এই চিত্রাঙ্কনের এক একটা তন্ত্র মতে এক একটা মত আছে, ঠিক আছে? তন্ত্র তথ্য বা তন্ত্র মত অনুসারে চিত্রাঙ্কনের একটা বিশেষ একটা মানে, কারণ কি এগুলো একটা মুদ্রা, এক একটা মুদ্রা, তন্ত্র মুদ্রা। যেমন কি মায়ের ঘট প্রতিষ্ঠার সময় দেখবেন কারুকার্য করে, একজন ব্রাহ্মণ আপনার বাড়িতে ঘট প্রতিষ্ঠা করে রয়েছে, এসে দেখছেন যে মায়ের ঘটের নিচে দেখবেন যে একটা ছক তৈরি করে,
একটা ছক দেখবেন, একটা তারা তৈরি করুক অথবা ছক তৈরি করুক, কেন ছকটা তৈরি করে? ওটা ছকটাই হচ্ছে তন্ত্র ছক বা তন্ত্র যন্ত্র তৈরি করে। সেই যন্ত্রগুলোই হচ্ছে মায়ের দেহে আঁকা থাকে। যদি মায়ের দেহ পুরো খালি অবস্থায় থাকে বা খালি দেহ বা পুরো গা ফাঁকা মাকে যদি পুজো করেন, তো দেখবেন যে বুকে ছক থাকে। তো এই ছকগুলোকে নর্মাল ভিজুয়ালে নেবেন, আমাকে এগুলো নর্মাল কারুকার্য, এগুলোরও অনেক মানে আছে, ঠিক আছে, তন্ত্র মানে আছে। তো এক একজন ব্রাহ্মণ বলে যে না এগুলো করবা, অনেকজন বলে এগুলো করবা না, ঠিক আছে, বলে কি তুমি মাকে যে রূপে চাইছো সেই রূপেই পুজো করতে পারো, এতে অন্যের কি সমস্যা, এরকম অনেক ক্যাজুয়ালিটিস কথাবার্তা, অনেক ক্যাজুয়াল কথাবার্তা ওরা বলে, বলে আপনাকে বলে যে না করলে হবে, না করলে, কিন্তু যে আপনার ফ্যামিলি কোনো যদি কোনো ক্ষতি হয় পুজোর পরে, মা যদি তুষ্ট হন বা রুষ্ট হয়ে যদি আপনাদের যদি কোনো ক্ষতি করেন, মানে রেগে গিয়ে যদি আপনাদের কোনো ক্ষতি করেন, তাহলে তো ক্ষতি করলে তো ওদের তো কোনো যায় আসবে না, ওরা তো টাকা নিয়ে চলে যাচ্ছে, ব্রাহ্মণরা ওরা তো চলে যাচ্ছে, বুঝছেন তো, ওরা তো চলে যাচ্ছে, ওরা তো দেখতে আসে না যে আপনার ফ্যামিলি থেকে হচ্ছে, ঠিক আছে। একটা কালী পুজো করলে মিনিমাম, ওসব যাচ্ছে না, যাই হোক পরে বলছি, চলে যাচ্ছে, ওরা তো আর আসছে না। তো আপনাদের তো নিজেদের পরিবারে মায়ের রূপ কীরকম করা উচিত সেটা আপনাদের নিজের থেকে বুঝতে হবে না? আগেকার সময় কারা কীরকমভাবে মাকে পুজো করেছে সেটা, তখনকার ব্রাহ্মণ একরকম ছিল, এখনকার ব্রাহ্মণ একরকম। তো ঠিক আছে, যারা একদম জ্ঞানী, যারা এসব তন্ত্র বিষয়ে যারা খুব জ্ঞান রাখে, এরকম কোনো যদি আপনার চেনাশোনা থাকে, তো তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে পুজো করাটা উচিত। তাও একদিক থেকে আমিও আপনাকে দিচ্ছি, আমার যতটা বিদ্যা আছে ততটা দিচ্ছি। তো কারুকার্যের ব্যাপারটা নিয়ে বলছি। তো এই নিয়ে আমার অনেক কনফিউশন হয়েছিল কারুকার্য নিয়ে, যে না কারুকার্য করা উচিত কি উচিত না, এই নিয়ে অনেক কনফিউশন। তো আমি পরে জানতে পারলাম যে হ্যাঁ আপনারা করতে পারেন, কিন্তু হাতের বাজুগুলো আপনারা করতে পারবেন না, একদম কদাপি নয়। হাতের বাজিগুলো আপনারা করতে পারবেন না। আপনারা মায়ের বুকে হালকা কারুকার্য করতে পারেন, ওতেও না, কিন্তু বাজিগুলো আপনারা করতে পারবেন না। তাও আপনারা করতে পারেন, ঠিক আছে, যদি আপনাদের ভক্তি যদি খুব বেশি হয়, ঠিক আছে। ভক্তি তো সবারই বেশি হয়, আমি আবার কি পাগলের মতন কথা বলছি, যাই হোক, ভক্তি তো সবারই বেশি হচ্ছে, বেশি হয়। তো অনেকজন আমাকে বলেছে, বলছে এই হাতের বাজুর কারুকার্য করতে পারবেন না। অনেকজন বলেছে এবার অনেকজন বলছে যে আপনারা বুকের কারুকার্য করতে পারবেন আর হাতের কারুকার্য আপনারা করতে পারবেন, কিন্তু এই জিনিসটা আমি পরে বুঝতে পারি যে যে না, আপনারা কারুকার্য করতে পারেন কিন্তু শুধু বুকেরটা, যেহেতু মাটির মূর্তি আপনারা তৈরি করছেন। কারণ কি, বিশেষ ক্ষেত্রে কারুকার্য কোন মূর্তিতে করতে হয় সেটা আপনাকে বলে দিচ্ছি, সেটা পালেরাও আপনাকে বলবে, যাই হোক আমি বলে দিচ্ছি। বিশেষ মুহূর্তে আপনাকে কারুকার্য করতে হয় যেগুলো হচ্ছে মাটির সাজের মূর্তি, যেগুলো মাটির সাজের দক্ষিণা কালী মূর্তি আপনারা যেমন করছেন বাড়িতে, ঠিক আছে, সেরকম মাটির সাজের মূর্তিতে আপনারা কারুকার্যটা কর করবেন, বা ওরা নিজে থেকে ওরা বলবে কি না আমরা কারুকার্যই করবো, বলতে হবে। কারণ কি, যখন দেখবে যে আপনি একটু বেশি মানে ধর্ম নিয়ে আর আপনার বাড়ির আর্থিক মানে মানে শাস্ত্র নিয়ে ভাবছেন, তখন ওরা আপনার থেকে জিজ্ঞাসা করেই নেবে যে না কারুকার্য করবো কি করবো না। তো বলবেন কি না হাতের কারুকার্যের দরকার নেই, বুকের কারুকার্যটা করলেই হবে, ঠিক আছে। তো এটা সাধারণত আপনারা করতে হবে। কারুকার্যের ব্যাপারটা গেল। এবার কারুকার্য কিরকম হয় যদি প্রশ্ন করেন, মানে অনেকজন ভাবতেই পারেন যে কিরকম কারুকার্য, কারুকার্য কিরকম। তো আমি বলছি, কারুকার্য বলতে হচ্ছে হাতের বাজুতে কারুকার্য, ঠিক আছে, হাতের বাজুতে কারুকার্য। আপনারা দেখবে থাকবেন ফুলের কারুকার্য হয় বাজুতে, মানে গোল দিয়ে ডিজাইন করা কারুকার্য হাতে, আবার বুকের ওপরে বিভিন্ন রকম লেয়ার্স থাকে। এবার সবচেয়ে বড় জিনিস বলছি, লেয়ার করবেন না, যেটা আপনাকে আমি ওয়ার্ন করছি, বিশেষ করে লেয়ার্স, বুকের ওপরে কারুকার্যের কোনোদিনও লেয়ার করবেন না, যেটা খুব ইম্পর্টেন্ট জিনিস। কারণ কি, ওইটা প্রচণ্ড ডেফিনেটিভ তন্ত্র মত অনুসারে, মানে খুব ডিপ তন্ত্র মত অনুসারে এই বুকের কারুকার্যগুলো মেনশন করা হয়, কিন্তু বুকের কারুকার্য করবেন না। বুকের কারুকার্য করবেন সাধারণ সিম্পল, অলসো সিম্পল কারুকার্য করবেন, বাট বুকে একদম ডিপ, মানে হাতে আঁকা একদম সুন্দর করে হাতে আঁকছে, এতে 3-4টে লেয়ার তৈরি করছে ডিফারেন্ট কালারের, যেমন কি হচ্ছে ব্লু রং, ব্লু, গ্রিন, ইয়েলো, রেড, এরকম করে যে তৈরি করে না, ওরকম করবেনই না। ওটা খুবই মানে মানে তন্ত্রমতের দিকে চলে যাচ্ছে। আর ওই মতে আপনারা কারণ কি অনেকজনের বেশি মানে তন্ত্রমত অনুসারে বাড়িতে যদি পুজো করা হয় তাহলে সহ্য হয় না, ঠিক আছে, মাঝে মাঝে ব্রাহ্মণরাও খোঁচে হয় কিন্তু,
ঠিক আছে? মাঝে মাঝে ব্রাহ্মণরা ওই জিনিসটা থেকে খচে যায়, বলছি কি খচে যায়। তো এসব কাজ করবেন না, ঠিক আছে? তো এই জিনিসটা আপনারা অলসো মাথায় রাখবেন। তো এটা নিয়ে কথা বললাম আজকে। তো এই দ্বিতীয় পার্টে আপনাকে অনেকটাই বলে দিয়েছি। আর দ্বিতীয়ত হচ্ছে কারুকার্য, হাতের অর্ধবন্ধ যে হাত, সে তালুর মাঝে কারুকার্য থাকে, ঠিক আছে? এটাও কিন্তু একটা মুদ্রার একটা মিনিং রেফার করে, সেই কারণে আপনাকে থেকে বলে দিচ্ছি, সেটা একটা মিনিং রেফার করে। তো এটা হাতের কারুকার্য কোনো মতেই করলে হবে না, অর্ধবন্ধ হাত করবেন না, ঠিক আছে? করলে করতে পারেন, তাহলে পুরোটাই আপনি করবেন, কারণ কি অর্ধবন্ধ হাতের সঙ্গে দেহের কারুকার্যটা অলসো ম্যান্ডেটরি, ওটা ওটা আপনাকে করতেই হবে যদি আপনারা পুরোপুরি জাগ্রত মতে করে ফেলছেন। কারণ কি দক্ষিণাকালীর যে পুরনো ডেফিনেশন অনুসারে এটা পুরোপুরি বসে আছে ছাঁচে। পার্ট থ্রিতে আমি আপনাদের সঙ্গে ওটা শেষ অন্তিম হবে, তো লাস্ট হবে ভিডিও হবে। তো ওই ভিডিওতে আপনাকে পুরোপুরি লাস্টের দিকে মানে যা যা মানে আমি জানি, যতটা জেনেছি, সে তথ্য বা সেই সবগুলোকে আপনাকে পুরো বলে দেবো, আর সেটা লাস্ট পার্ট হবে। আর তারপরে আরেকটা ভিডিওতে আপনাকে কালী পুজো কোথা থেকে শুরু হয়েছে, কী হয়েছে, সেই হিস্ট্রি নিয়ে আপনার সঙ্গে আলোচনা করব। তো আজকের জন্য আপনার কাছ থেকে আপাতত আপনাকে যা বলার বলা হয়ে গেছে। তো আজকে এরকমভাবে একটু কথা বলছি, যেহেতু আমার শরীরটা একটু খারাপ বলে আপনাদের সঙ্গে এরকমভাবে কথা বলছি। না তো অন্য দিনের আমি যেরকম মানে ফার্স্ট যেরকম ভিডিও বানিয়েছিলাম সেরকম আমি বানাতে পারতাম, কিন্তু বানাতে পারছি না, কারণ কি শরীরটা একটু খারাপ বলে। তাই এর জন্য একটু ক্ষমা করে দেবেন আমাকে, আপনাদের দর্শকদের কাছ থেকে আমি ক্ষমা চাইছি। আর আজকে এর জন্য আপাতত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার সামনের নেক্সট 3 নম্বর ভিডিওতে আপনাদের সব বলে দেবো, আর যতটা আমি জেনেছি, যতটা আমি জানি। তো আজকের জন্য বিদায় নিচ্ছি, নমস্কার। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর কমেন্ট করবেন, আর কী কী জানতে চাইছেন আরও কমেন্ট করবেন, যাতে আমার একটু উৎসাহটা বাড়ে আপনাদের দর্শকদের প্রতি।